আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। কোভিড-19 কারণে গত 16 মার্চের পর থেকে শ্রেণীকক্ষের পাঠদান কার্যক্রম বন্ধ আছে, কিন্তু তোমাদের জন্য এখন সুযোগ হচ্ছে বাসায় বসে নিজেকে ভালোভাবে প্রস্তুত করার। আর তোমাদের এই কার্যক্রমে সহায়তা করার জন্য রোজ গার্ডেন স্কুলের পক্ষ থেকে অনলাইন ক্লাসে আয়োজন করা হয়েছে। হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে তোমাদের সাথে থাকবো আমি রোমানা ইসলাম। আজকে আমি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য একাদশ অধ্যায় পণ্যের ক্রয় মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্য, এটা তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 181। তোমরা নিজেদের বই, খাতা, কলম, পেন্সিল মানে জরুরি শিক্ষা উপকরণ নিয়ে প্রস্তুত তো? আলাউদ্দিন বোর্ড উল্টা হয়ে গেছে। পণ্যের ক্রয় মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্য। প্রথমে আমরা জেনে নেই পণ্যের ক্রয় মূল্য কি। স্বাভাবিকভাবে বিক্রেতাকে পণ্য ক্রয় করার সময় আমরা বিক্রেতাকে যে অর্থ পরিশোধ করি আমরা সেটাকেই জানি পণ্যের ক্রয় মূল্য, কিন্তু হিসাব বিজ্ঞানের ভাষায় পণ্যের ক্রয় মূল্য সেটি নয়। পণ্যদ্রব্য বা সেবা সামগ্রী ক্রয়ের ক্ষেত্রে বিক্রেতাকে প্রদত্ত অর্থের সঙ্গে অন্যান্য আনুষঙ্গিক খরচ যুক্ত হয়ে পণ্যের ক্রয় মূল্য নির্ধারিত হয়। আমি আবার বলছি, বিক্রেতাকে প্রদত্ত অর্থের সঙ্গে অন্যান্য আনুষঙ্গিক ব্যয় যুক্ত হয়ে পণ্যের ক্রয় মূল্য নির্ধারিত হয়। তোমরা তোমাদের বইয়ের দিকে খেয়াল করো, পণ্যের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য নির্ধারণ 181 পৃষ্ঠায়। ব্যবসার মূল উদ্দেশ্যই হচ্ছে মুনাফা অর্জন, আর হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য হচ্ছে ব্যবসার লাভ ক্ষতি নির্ণয় করা। প্রকৃতভাবে লাভ ক্ষতি কখনোই জানা সম্ভব হবে না যদি পণ্যের ক্রয় মূল্য ঠিকভাবে নির্ধারণ করা সম্ভব না হয়, কারণ পণ্যের ক্রয় মূল্যের সঙ্গে বিক্রয়ের ক্ষেত্রে অন্যান্য যে খরচগুলো হয় সেই খরচ এবং প্রত্যাশিত মুনাফা যুক্ত হয়ে বিক্রয় মূল্য নির্ধারিত হয়। ক্রয় মূল্য নির্ধারণ করা সম্ভব না হলে বিক্রয় মূল্য সঠিকভাবে নির্ধারণ করা সম্ভব হবে না। এবারে আমরা ক্রয় মূল্য নিরূপণ একটা অঙ্কের মাধ্যমে দেখি। দেখো, এখানে এক্স লিমিটেড 25,000 টাকা মূল্যের 20টি কম্পিউটার ক্রয় করে। পরিবহন খরচ 10,000 টাকা, কুলি খরচ 2,000 টাকা, ট্যাক্স 8,000 টাকা। তাহলে প্রশ্ন হচ্ছে পণ্যের ক্রয় মূল্য কত? আমরা একটু অঙ্কটা করার চেষ্টা করি। ক্রয় মূল্য নির্ণয়। কম্পিউটার ক্রয় 25,000 গুণ 20, এর সঙ্গে যুক্ত হবে প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ খরচ হিসেবে এখানে আছে পরিবহন খরচ 10,000 টাকা, কুলি খরচ 2,000 টাকা এবং ট্যাক্স 8,000 টাকা। তাহলে মোট প্রত্যক্ষ খরচ হবে 20,000 টাকা। মোট ক্রয় মূল্য 5,20,000 টাকা। তাহলে এক্ষেত্রে 20টি কম্পিউটারের ক্রয় মূল্য 5 লাখ টাকা নয়, 20টি কম্পিউটারের ক্রয় মূল্য 5,20,000 টাকা। তাহলে প্রতিটি কম্পিউটারের ক্রয় মূল্য কত হবে?
আমাদের প্রশ্নে দেওয়া ছিল এক্স লিমিটেড 25,000 টাকা মূল্যের একটি কম্পিউটার ক্রয় করে, কিন্তু অঙ্কের শেষ পর্যন্ত আমরা দেখতে পেলাম প্রতিটি কম্পিউটারের ক্ষেত্রে ক্রয় মূল্য 1,000 টাকা বেড়ে গেছে। তার কারণ হচ্ছে এর সঙ্গে অন্যান্য প্রত্যক্ষ খরচ যুক্ত হয়ে পণ্যের ক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে। আশা করি তোমরা পণ্যের ক্রয় মূল্য বুঝতে পেরেছো। এটাই হচ্ছে পণ্যের ক্রয় মূল্য ও ক্রয় মূল্য নিরূপণ প্রক্রিয়া। তোমরা 183 পৃষ্ঠায় দেখো, সেখানে পণ্যের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য বিবরণী দেয়া আছে। এটা আমরা পরে করব। তার আগে আমরা দেখে নেই পণ্যের বিক্রয় মূল্য কি। ক্রয় মূল্যর ক্ষেত্রে বলেছিলাম পণ্যের ক্রয় মূল্যের সঙ্গে অন্যান্য প্রত্যক্ষ খরচ যুক্ত হয়ে ক্রয় মূল্য নির্ধারণ করা হয়। বিক্রেতাকে প্রদত্ত অর্থের সঙ্গে প্রত্যক্ষ খরচ যুক্ত হয়ে ক্রয় মূল্য নিরূপণ করা হয়। মোট ক্রয় মূল্যের সঙ্গে পরোক্ষ খরচ এবং প্রত্যাশিত মুনাফা যুক্ত হয়ে পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়। খেয়াল করো, আমি ক্রয় মূল্যের সঙ্গে যে খরচগুলোকে যোগ করছি সেগুলোকে বলছি প্রত্যক্ষ খরচ, আর বিক্রয় মূল্য নির্ধারণের সময় যেই খরচগুলোকে যুক্ত করব সেগুলোকে বলা হচ্ছে পরোক্ষ খরচ। এবার বিক্রয় মূল্যের ক্ষেত্রে পরোক্ষ খরচ কোনগুলো হবে? প্রথমত হচ্ছে বিক্রয় কর্মীর বেতন বা কমিশন, বিদ্যুৎ বিল, বিজ্ঞাপন খরচ, শোরুম ভাড়া, যাতায়াত খরচ, আর অবশ্যই অতি অবশ্যই যুক্ত হবে মুনাফা। তোমরা তোমাদের বইয়ের 182 পৃষ্ঠার উদাহরণটি দেখো। ক্রয় মূল্য দেয়া আছে 6,18,700 টাকা। এর সঙ্গে কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিল, বিজ্ঞাপন খরচ, যাতায়াত খরচ এগুলো যুক্ত হয়ে মোট পরোক্ষ খরচ হয়েছে 10,500 টাকা, আর মোট ব্যয় হয়েছে 6,29,200 টাকা। আর প্রত্যাশিত মুনাফা প্রশ্নে দেয়া ছিল প্রত্যাশিত মুনাফা হবে মোট ব্যয়ের 10%। 6,29,200 এর 10% হচ্ছে 62,920, যা যুক্ত হওয়ার পর মোট বিক্রয় মূল্য হয়েছে 6,92,120 টাকা। অর্থাৎ যদি 10% লাভ করতে হয় তাহলে ক্রয়কৃত পণ্য এই মূল্যে বিক্রি করা হবে। আর এখানে প্রতি লিটার তেলের বিক্রয় মূল্য, যেহেতু 5,000 লিটার তেল ক্রয় করা হয়েছিল তাই 5,000 দিয়ে ভাগ করার পর যা বের হয়েছে সেটা হচ্ছে প্রতি লিটার তেলের বিক্রয় মূল্য। তার মানে 10% লাভ করতে হলে 1 লিটার তেল এই দামেই বিক্রি করতে হবে। এবারে আমরা বিক্রয় মূল্যের একটা অঙ্ক দেখে নেই। মনে রাখবা আমাদের এখানে মোট ক্রয় মূল্য ছিল 5,20,000 টাকা। বেতন 20,000 টাকা, বিদ্যুৎ বিল 5,000 টাকা, বিজ্ঞাপন 5,000 টাকা, শোরুম ভাড়া 15,000 টাকা, এবং মুনাফা মোট ব্যয়ের 10% হলে বিক্রয় মূল্য কত? তাহলে বিক্রয় মূল্য নির্ণয়। মোট ক্রয় মূল্য
5,20,000। তার সঙ্গে যোগ হবে বেতন 20,000, বিদ্যুৎ বিল 5,000, বিজ্ঞাপন 5,000, শোরুম ভাড়া 15,000, (45,000) মোট ব্যয় হবে 5,65,000। তার সঙ্গে যোগ প্রত্যাশিত মুনাফা আমি আরেকবার বলি, আগে আমরা যখন ক্রয় মূল্য নির্ধারণ করেছিলাম তখন ক্রয় মূল্য ছিল 5,20,000 টাকা, বেতন 20,000 টাকা, বিদ্যুৎ বিল 5,000 টাকা, বিজ্ঞাপন 5,000 টাকা, শোরুম ভাড়া 15,000 টাকা এবং মোট মুনাফা হচ্ছে মোট ব্যয়ের 10%। প্রশ্ন হচ্ছে তাহলে বিক্রয় মূল্য কত? এক্ষেত্রে মোট ক্রয় মূল্য 5,20,000 টাকা, যা আছে তাই লিখবো, আর বেতন, বিদ্যুৎ বিল, বিজ্ঞাপন এবং শোরুম ভাড়া সহ মোট পরোক্ষ ব্যয়কে মোট ক্রয় মূল্যের সঙ্গে যোগ করব। তাহলে আমরা বিক্রয় মূল্যর ক্ষেত্রে মোট ব্যয় 5,65,000 টাকা পাবো। আর ওখানে দেয়া ছিল মুনাফা মোট ব্যয়ের 10%। তাহলে প্রত্যাশিত মুনাফা 10%, 5,65,000-এর 10% হচ্ছে 56,500 টাকা, 6,21,500 টাকা। তোমাদের কি মনে আছে আমরা কতটি কম্পিউটার কিনেছিলাম? 20টি কম্পিউটার কিনেছিলাম, 6,21,500। এখন আমরা যদি প্রতিটি কম্পিউটারের মূল্য বের করতে চাই, প্রশ্নটা মুছে দিচ্ছি, যদি প্রতিটি কম্পিউটারের মূল্য বের করতে চাই তাহলে প্রতিটি কম্পিউটারের বিক্রয় মূল্য হবে 6,21,500 ভাগ 20, 31,075 টাকা। অর্থাৎ প্রতিটি কম্পিউটার 31,075 টাকায় বিক্রি করা সম্ভব হলে 10% মুনাফা মানে 56,500 টাকা 20টি কম্পিউটার বিক্রি করার পর পাওয়া যাবে। এবারে আসি উৎপাদন ব্যয়। এতক্ষণ আমরা যে বিক্রয় মূল্যটা নির্ধারণ করেছিলাম সেটা ছিল ক্রয়কৃত পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ। এখন আমাদেরকে উৎপাদিত পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ করতে হবে। আমরা সেই অঙ্কের ক্ষেত্রে যাই। সাধারণভাবে উৎপাদন ব্যয় কি? উৎপাদন ব্যয় বলতে কি বোঝো? কাঁচামাল প্রক্রিয়াজাত করে চূড়ান্ত দ্রব্যে রূপান্তরের যাবতীয় ব্যয়কেই উৎপাদন ব্যয় বলা হয়। 184 পৃষ্ঠায় দেখো উৎপাদন ব্যয়ের ধারণা ও তাৎপর্য। কোনো পণ্য উৎপাদন বা অর্জন করতে যে ব্যয় হয় তার সমষ্টি হচ্ছে উৎপাদন ব্যয়। কোনো অর্থনৈতিক সম্পদ অর্জনের জন্য যে মূল্য ত্যাগ করা হয় তাকে ব্যয় বা কস্ট বলা যায়। আর উৎপাদন ব্যয়ের সংজ্ঞা দেয়া আছে আরো নিচে। কোনো দ্রব্য কারখানায় উৎপাদনের জন্য কাঁচামাল ক্রয় থেকে শুরু করে দ্রব্যটি ব্যবহার উপযোগী বা সমাপ্ত পণ্যে পরিণত করার জন্য যাবতীয় খরচের সমষ্টি হলো ওই দ্রব্যের উৎপাদন ব্যয়। আরেকবার বলছি, কাঁচামাল প্রক্রিয়াজাত করে চূড়ান্ত দ্রব্যে পরিণত করার যাবতীয় ব্যয়কেই বলা হচ্ছে উৎপাদন ব্যয়।
এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন ইট তৈরির কারখানায় মাটি, শ্রমিক, পোড়ানোর খরচ, এগুলোর সমষ্টি হচ্ছে উৎপাদন ব্যয়। যদি আসবাবপত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান হয় সেক্ষেত্রে কাঠ, শ্রমিকের মজুরি, আঠা, পেরেক ইত্যাদি, রং, বার্নিশ, যা যা প্রয়োজন তার সবকিছুই উৎপাদন ব্যয়ের অন্তর্ভুক্ত। এবারে বলো আমরা উৎপাদন ব্যয় কেন নির্ধারণ করব? ক্রয় মূল্যের মতো উৎপাদন ব্যয় নির্ধারণের আসল উদ্দেশ্য হচ্ছে যথারীতি বিক্রয় মূল্য নির্ধারণ বা মুনাফা লাভ ক্ষতি সম্পর্কে জানা। উৎপাদন ব্যয়ের সঙ্গেও প্রত্যক্ষ ও পরোক্ষ বিভিন্ন ধরনের খরচ যুক্ত থাকে। 185 পৃষ্ঠায় উৎপাদন ব্যয় নির্ণয়ের কিছু উদ্দেশ্য দেয়া আছে। প্রথম উদ্দেশ্য হচ্ছে লাভ লোকসান নির্ণয়, যেটা ব্যবসা করারও উদ্দেশ্য। মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যবসা করা হয়। কোনো ব্যবসায়ী দীর্ঘদিন ক্ষতি নিয়ে ব্যবসা করতে পারবে না, তাহলে ব্যবসা প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যাবে। ব্যবসার সঠিক আর্থিক চিত্র, লাভ বা ক্ষতি জানার জন্য উৎপাদন ব্যয় নির্ণয় করা হয়। মজুদ পণ্যের মূল্য নির্ধারণ, বছর শেষে যেগুলো সমাপনী মজুদ হিসেবে থেকে যায় গুদামে, সেগুলো পরবর্তী বছরের জন্য প্রারম্ভিক মজুদ। তাই চলতি বছরের সমাপনী মজুদের সঠিক মূল্য নির্ধারণ করাও উৎপাদন ব্যয় নির্ণয়ের একটা উদ্দেশ্য। তাহলে তৈরিকৃত পণ্যের সমাপনী মজুদের মূল্য জানা সম্ভব হবে। দায়িত্ব নির্ধারণ, পূর্ব নির্ধারিত যে উৎপাদন ব্যয় ছিল তার সাথে প্রকৃত ব্যয়ের তুলনা করে তারতম্য বা পার্থক্য বের করা, বা তারতম্যের কারণ ও কোন ক্ষেত্রে পার্থক্য হয়েছে, এই পার্থক্যের জন্য কে দায়ী তা নির্ধারণ করে ব্যয় নিয়ন্ত্রণ করা যায়। দায়িত্ব নির্ধারণ, একটা বৃহদায়তন প্রতিষ্ঠানে অবশ্যই সবাইকে দায়িত্ব ভাগ করে দেয়া থাকে। যদি উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণের সুযোগ না থাকে, সেক্ষেত্রে প্রতিষ্ঠানের লোকজনের মধ্যে দায়বদ্ধতা থাকবে না। তারা যেমন খুশি তেমন টাকা পয়সা খরচ করবে আর বছর শেষে ব্যবসায়ের ক্ষতি দেখা দিবে। তাই কার কি দায়িত্ব, উৎপাদন ব্যয় বেড়ে গেলে কার জন্য উৎপাদন ব্যয় বেড়ে গেল বা কোন খাতের ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, এগুলো জানার জন্য সঠিক উৎপাদন ব্যয় নির্ণয় করা জরুরি। তারপর বিক্রয় মূল্য নির্ধারণ, বাজেট প্রণয়ন আর প্রকল্প মূল্যায়ন। সঠিকভাবে উৎপাদন ব্যয় জানা সম্ভব হলে তার সঙ্গে প্রত্যাশিত মুনাফা যুক্ত করে বিক্রয় মূল্য নির্ধারণ সহজ হয়ে যায়। তারপর হচ্ছে প্রকল্প মূল্যায়ন, যদি নতুন কোনো প্রতিষ্ঠান খুলতে হয় সেক্ষেত্রে পণ্যের উৎপাদন খরচ নির্ধারণ করা না গেলে আমরা মুনাফার পরিমাণ জানতে পারবো না, তাই বোঝা যাবে না ঠিক কত দিনের মধ্যে প্রতিষ্ঠানের বিনিয়োগটা উঠে আসবে। তাই সেক্ষেত্রেও অর্থাৎ প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রেও উৎপাদন ব্যয় জরুরি। বাজেট প্রণয়ন, কোম্পানির বাজেটকে বলা হয় ভবিষ্যৎ কার্যক্রমের প্রতিচ্ছবি। যদি উৎপাদন ব্যয় নির্ণয় করা না যায় তাহলে উৎপাদন খাতে কোম্পানির ব্যয় জানা যাবে না। সেক্ষেত্রে বাজেট প্রণয়ন কঠিন হয়ে যাবে, অথবা প্রণয়নকৃত বাজেট প্রতিষ্ঠানের কোনো কাজে লাগবে না। এখানে দেখো উৎপাদন ব্যয়ের কিছু উপাদান। উৎপাদন ব্যয়ের উপাদানগুলো দুই ভাগে বিভক্ত, প্রত্যক্ষ আর পরোক্ষ। উপাদান তিনটা, একটা হচ্ছে কাঁচামাল, শ্রম বা মজুরি, আরোপণযোগ্য খরচ। কাঁচামালও দুই রকম, প্রত্যক্ষ কাঁচামাল, পরোক্ষ কাঁচামাল। আগে বলে নেই প্রত্যক্ষ কাঁচামাল কি। সেটা হচ্ছে কোনো পণ্য উৎপাদনের ক্ষেত্রে সরাসরি প্রয়োজন হয় এই ধরনের কাঁচামালগুলোকে বলা হয় প্রত্যক্ষ কাঁচামাল। যেমন আসবাবপত্র তৈরির ক্ষেত্রে কাঠ হচ্ছে প্রধানতম কাঁচামাল, ইট তৈরির জন্য মাটি হচ্ছে প্রধান কাঁচামাল, তাই সেগুলোকে বলা হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল। ফার্নিচার তৈরির ক্ষেত্রে আরো কিছু কাঁচামাল প্রয়োজন হয়, যেমন রং, আঠা, এগুলো হচ্ছে পরোক্ষ কাঁচামাল। তারপর হচ্ছে শ্রম বা মজুরি। কোনো দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে সরাসরি যে শ্রম ব্যবহৃত হয়, যেমন আসবাবপত্র তৈরি করলে আসবাবপত্রের যিনি তৈরি করেন তার শ্রম, সেটা হচ্ছে প্রত্যক্ষ শ্রম। বা যদি কোনো কাপড়ের কল হয় তাহলে সেখানে শ্রমিকের মজুরি বা কাপড় বয়নের মজুরি, এগুলো হচ্ছে প্রত্যক্ষ খরচ। আর সরাসরি উৎপাদনের সঙ্গে জড়িত নয়, কিন্তু সেটা ছাড়া উৎপাদন ঠিকভাবে করা সম্ভব নয়, এই ধরনের শ্রমকে বলা হচ্ছে পরোক্ষ মজুরি। এবার হচ্ছে আরোপণযোগ্য খরচ, সেটাও দুই রকম, প্রত্যক্ষ খরচ আর
পরোক্ষ খরচ, এরা প্রত্যক্ষ কাঁচামাল বা মজুরির আওতাভুক্ত না, কিন্তু পণ্যের সাথে সরাসরি চিহ্নিত করা যায়, সেগুলোকেই বলা হয় প্রত্যক্ষ খরচ। যেমন আমরা যদি দালান কোঠা তৈরি করি, তোমরা খেয়াল করবা ছাদ ঢালাইয়ের সময় একটা মিক্সার মেশিন নিয়ে আসা হয়, সেটাও আরোপণযোগ্য খরচের উদাহরণ হতে পারে। কোনো দালান কোঠা যদি তুমি তৈরি করো, সেক্ষেত্রে কোনো ইঞ্জিনিয়ারকে দিয়ে বাড়ির নকশা করে নিতে হবে, সেটাও আরোপণযোগ্য প্রত্যক্ষ খরচ। এবার হচ্ছে পরোক্ষ খরচ। আরোপণযোগ্য পরোক্ষ খরচ তিনটি, মানে তিন ধরনের উপরিব্যয়: কারখানা উপরিব্যয়, প্রশাসনিক উপরিব্যয়, আর হচ্ছে বিক্রয় উপরিব্যয়। কারখানা উপরিব্যয়, কারখানায় তো দুই ধরনের জিনিস ব্যবহার হয়, একটা হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল আর একটা হচ্ছে প্রত্যক্ষ শ্রম। এছাড়াও অন্যান্য কিছু খরচ আছে, বিমা খরচ, কারখানার ভাড়া, গ্যাস, বিদ্যুৎ, পানি, এগুলোর বিল, এগুলোকে বলা হচ্ছে কারখানা উপরিব্যয়। যেই খরচগুলো কারখানার সাথে জড়িত কিন্তু কারখানার প্রত্যক্ষ খরচ বা প্রত্যক্ষ কাঁচামাল বা শ্রমের মধ্যে অন্তর্ভুক্ত নয়, সেগুলো হচ্ছে কারখানা উপরিব্যয়। এবার হচ্ছে প্রশাসনিক উপরিব্যয়। উৎপাদিত পণ্য বিক্রয় করার আগে যেখানে এসে জমা হয় বা যারা এই পণ্য বিক্রয় করার দায়িত্বে থাকে, তাদের জন্য কিছু খরচ প্রতিষ্ঠানকে করতে হয়, সেগুলো হচ্ছে অফিস ও প্রশাসনিক খরচ। আবার বলছি, পণ্যদ্রব্য উৎপাদনের পর বিক্রয় করার জন্য কিছু খরচ করতে হয়, মানে বিক্রয়ের সঙ্গে যারা জড়িত থাকে বা পুরো প্রতিষ্ঠানকে যারা চালনা করবেন, তাদের জন্য কিছু খরচ করতে হয়, সেটাই হচ্ছে অফিস ও প্রশাসনিক উপরিব্যয়। এক্ষেত্রে অফিস ভাড়া, অফিসের কর্মচারীদের বেতন, অফিসের বিদ্যুৎ বিল, ডাক, তার, টেলিফোন, মণিহারি খরচ ইত্যাদি প্রশাসনিক উপরিব্যয়ের উদাহরণ। তারপর হচ্ছে বিক্রয় উপরিব্যয়। সরাসরি যারা পণ্য বিক্রির সাথে জড়িত, পণ্য বিক্রয়ের ক্ষেত্রে সহায়তাকারী নয়, সরাসরি যারা পণ্য বিক্রয়ের সঙ্গে জড়িত, তাদের জন্য কিছু খরচ করতে হয়, যেমন বিক্রয় কর্মীর বেতন বা কমিশন। বিজ্ঞাপন খরচ, আজকের দিনে বিজ্ঞাপন ছাড়া ক্রেতাকে পণ্য সম্পর্কে জানানোর অন্য কোনো ব্যবস্থা নাই, তাই বিজ্ঞাপনের জন্য আমরা যে প্রচার চালাই সেটাকে বিজ্ঞাপন খরচের অন্তর্ভুক্ত বলা যায়। পণ্যের জন্য অর্ডার আনা, নতুন বাজার সৃষ্টি করা, পুরাতন বাজার বজায় রাখার জন্য ক্রেতাদেরকে বিভিন্ন সময়ে উপহার প্রদান, এগুলো হচ্ছে বিক্রয় উপরিব্যয়ের উদাহরণ। এবারে আসো 188 পৃষ্ঠায় উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম বিবরণ, মানে উৎপাদন ব্যয় বিবরণীর একটা ছক দেয়া আছে। এবারে দেখো আমরা উৎপাদন ব্যয় বিবরণীর ছকটা দেখে নিই। প্রথমে তো শুরু, উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম, উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী, আর কত সালের কত তারিখ, মানে কোন সময়ের জন্য তুমি এই ছকটা তৈরি করবা। উৎপাদন ব্যয় বিবরণী করার সময় কি কি জিনিসগুলো আসতে পারে এখানে সেটাই দেওয়া আছে। একটা হচ্ছে কাঁচামালের প্রারম্ভিক মজুদ, তার সঙ্গে যোগ হবে কাঁচামাল ক্রয়, মানে গত বছরের মজুদের সঙ্গে তুমি কি কিনছো সেই কাঁচামাল ক্রয়। যদি ক্রয় পরিবহন থাকে, ক্রয় পরিবহন এখানে দেয়া নাই, কিন্তু যদি ক্রয় ফেরত থাকে তাহলে ক্রয় ফেরতকে বাদ দিতে হবে। এরপর যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে ব্যবহার উপযোগী কাঁচামাল, অর্থাৎ প্রারম্ভিক মজুদের সঙ্গে এই নতুন ক্রয় যুক্ত হওয়ার পর যা পাবা সেটা হচ্ছে ব্যবহার উপযোগী কাঁচামাল। তার থেকে বাদ দিতে হবে কাঁচামালের সমাপনী মজুদ, মানে এই বছর তুমি যেই কাঁচামাল ব্যবহার করনি সেটা বাদ দিবে। তাহলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে ব্যবহৃত কাঁচামালের খরচ, তার সঙ্গে যোগ হবে প্রত্যক্ষ মজুরি আর অন্যান্য প্রত্যক্ষ খরচ যেগুলোর কথা আগে বলা হয়েছিল। ব্যবহৃত কাঁচামালের খরচের সঙ্গে প্রত্যক্ষ খরচ যুক্ত হয়ে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সঙ্গে কারখানা উপরিব্যয়, কারখানা উপরিব্যয় একটু আগেই বলেছি, কারখানা সংক্রান্ত অন্যান্য খরচ, কারখানা ভাড়া, কারখানার বিদ্যুৎ বিল, এগুলো যুক্ত হওয়ার পর পাবা উৎপাদন ব্যয়। তার সঙ্গে যুক্ত হবে চলতি কার্যের প্রারম্ভিক মজুদ আর বাদ যাবে চলতি কার্যের সমাপনী মজুদ। এগুলো দুইটাই হচ্ছে অর্ধ সমাপ্ত পণ্যের, মানে যেগুলো এখনো পুরোপুরি প্রস্তুত নয়। তাহলে পাওয়া যাবে উৎপাদিত পণ্যের ব্যয়।
আগামী ক্লাসে তোমাদের জন্য যেটা থাকবে, দেখো তার আগেই একটা ছক ছিল 186 পৃষ্ঠায়, মুখ্য ব্যয়, উৎপাদন ব্যয়, রূপান্তর ব্যয়, মোট ব্যয়, বিক্রয় মূল্য নির্ধারণ। আর এখন আমি তোমাদেরকে যেই ছকটা বললাম, এই দুইটা ছক তোমাদের বাসায় পড়া থাকবে। আর 183 পৃষ্ঠায় দেখো, ওখানে একটা অঙ্ক দেয়া ছিল ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য বিবরণী। আমি তোমাদেরকে একটা অঙ্ক করিয়ে দিয়েছি, আর তোমাদের একটা উদাহরণ এখানে বইতে দেয়া আছে। এগুলো তোমরা বাসায় চেষ্টা করবে, আর কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো। সবাই কি বুঝতে পারছো? আলমগীর স্যার, আপনি কি বুঝতে পারছেন? আপনি তো আছেন। আরেকবার বলে দেই, আজকে আমরা কি কি পড়েছি। ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, উৎপাদন ব্যয়। ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয় বিবরণীর নির্ণয়ের জন্য যে ছক, সেটা আগামী ক্লাসে তোমাদেরকে উদাহরণ থেকে একটা অঙ্ক করাবো। আজকের ক্লাস এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। প্রথম কথা